সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, যা কিনা আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য। এই আলোচনা করতে গিয়ে আমি মূলত মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন দর্শন, তার বিভিন্ন তত্ত্ব কিভাবে তার সাহিত্যে ফুটে উঠেছে প্রথম পর্বে আলোচনা করেছি। আমি কে বাঁচায় কে বাঁচে এই অংশে মূলত আলোচনা করছি মার্ক্সীয় তত্ত্ব অনুযায়ী 1350-এর মন্বন্তরে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের কাছে তার যে চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে এবং পরবর্তী সমাজে মার্ক্সীয় দর্শন কি হতে পারে সেই নিয়ে আমরা মৃত্যুঞ্জয় এবং নিখিলে দুই মধ্যবিত্ত শ্রেণীর মানসিকতায় যে দুটি চরিত্র ফুটে উঠেছে তাকে নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আজকে কে বাঁচায় কে বাঁচে গল্পের দ্বিতীয় অংশে আলোচনা করব। আমরা যেমন তত্ত্ব আলোচনা করছি, তেমনি চরিত্রের জীবন দর্শন এবং তার চিন্তাভাবনাগুলোকে আমরা প্রকাশ করছি। আমরা অনেক ফিডব্যাক পেয়েছি, ছাত্রছাত্রীদের খুব ভালো লাগছে জেনে, আমারও খুব ভালো লাগছে, উৎসাহ বোধ করছি সবাই শুভকামনার জন্য। খুবই ভালো লাগছে যে ছাত্রছাত্রীরা এই সময়ে এই ক্লাসের মাধ্যমে তারা পঠন পাঠনে এত মনোযোগী হয়েছে বলে। সবথেকে বড় কথা যে তত্ত্ব দর্শন আমরা আলোচনা করছি, গভীরতা এবং বিস্তৃতভাবে যে আলোচনা করছি, তাতে ছাত্রছাত্রীরা খুব আন্তরিকভাবে সে আলোচনা গ্রহণ করছে, সেই কারণে আমার খুবই ভালো লাগছে। তো আসি আমরা কে বাঁচায় কে বাঁচে গল্পের দ্বিতীয় অংশের পর্যালোচনা। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটির দ্বিতীয় অংশে আলোচনা করব। আমরা 1350-এর মন্বন্তরের পরিপ্রেক্ষিতে বাংলায় ঘটে যাওয়া দুর্ভিক্ষ, তার প্রবল বেদনা, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা এবং না খেতে পাওয়া মানুষদের মৃত্যু দেখেছি এবং সেই মৃত্যু মধ্যবিত্ত ব্যক্তিদেরকে কেমনভাবে প্রভাবিত করেছিল মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুন্দরভাবে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে তার পর্যালোচনা করেছেন। আমরা গল্পের যে মূল চরিত্র মৃত্যুঞ্জয়কে পাই এবং ঠিক তার সমান্তরালে আরেকটি চরিত্র পাই, তিনি হলেন মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল। দুজনের কথোপকথনের মধ্যে মধ্যবিত্ত মানসিকতার এক সুন্দর প্রকাশ লাভ করেছে। কেন মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় কিভাবে তার বুদ্ধিজীবী মানসিকতায় সমাজকে দেখে, সমাজের পরিবর্তনে তাদের হাত কতখানি, তার স্পষ্ট এক প্রকাশ আমাদের এই গল্প কে বাঁচায় কে বাঁচে। আমরা যেখান থেকে আলোচনা করব আজকে, ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নিখিল করেছেন। নিখিলের এই যে বক্তব্য, তার মূল বিষয় কিন্তু সুন্দর, যে ভিক্ষা একটা পাপ। কেন পাপ? যারা ভিক্ষা করে, ভিক্ষার মধ্য দিয়ে তাদের বেসিক নিডসগুলো, মৌলিক চাহিদাগুলো পূরণ হয়ে যায় বলে সমাজের উৎপাদনের সঙ্গে তারা সরাসরি যুক্ত থাকে না। অর্থাৎ ভিক্ষুক শ্রেণীরা সমাজের উৎপাদনশীলতার মধ্যে যুক্ত না থাকার কারণে সমাজ কিন্তু উৎপাদনের জায়গাটা হারাচ্ছে। সেই বিষয়টা কিন্তু আমাদের মতো দেশে মানুষ বুক ফুলিয়ে
ভিক্ষাবৃত্তি করে এবং সরকার প্রশাসনও মানুষকে বিভিন্নভাবে ভিক্ষাবৃত্তিতে সহায়তাও করে। যাই হোক, আমরা এখানে একটা স্পষ্ট কথা বলছি যে আমাদের জীবন ধারণের জন্য যে মৌলিক চাহিদা, তার প্রথম চাহিদা হচ্ছে খাদ্য, অন্ন। অন্নের উপরে যে আমাদের দাবি আছে, এই বোধটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়নি। এই বোধ তাদের তৈরি হয়েছে ভিক্ষাবৃত্তি করা, এবং সেই ভিক্ষাবৃত্তিকে আমরা পুণ্য বলেই স্বীকার করেছি, ভিক্ষা দানকে পুণ্য বলেই আমরা স্বীকার করি। কিন্তু অন্যের জন্য যে আমাদের স্বাভাবিক দাবি, সেই দাবি না জন্মানোটাও কিন্তু একটা অন্যায়। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা অনিয়ম। অর্থাৎ বাস্তবটা কি? আমরা যে বাস্তবের ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে আছি, সেখানে দেখছি যারা কিনা ফসল উৎপাদন করলো কালোবাজারি মানুষদের জন্য, তাদেরকে অসহায়ভাবে শহরের পথে পথে খাদ্যের জন্য হাহাকার করতে হচ্ছে। না খেতে পেয়ে সেই সমস্ত মানুষদেরকে মরতে হচ্ছে। সেই রূঢ় বাস্তব আর মধুর আধ্যাত্মিক নীতি, অর্থাৎ ভিক্ষাদান করা পুণ্যকর্ম, এই যে দুটো জায়গায় লেখক কিন্তু সুস্পষ্টভাবে মানুষের চিন্তাশীলতাকে তৈরি করতে চেয়েছেন। চিতার আগুনে যত কোটি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। অবশ্যই কথা কোনো অংশে ভুল না। চিতার আগুনের যা কাজ, সমস্ত মৃত সব দেহকে সে যেমন জ্বালিয়ে ফেলতে পারে, পুড়ে ছাই করে দিতে পারে, স্বাভাবিক জ্যান্ত মানুষকেও তার পুড়ে ছাই করে দেওয়ার সমানভাবে ক্ষমতা আছে। অর্থাৎ এই যে জ্যান্ত মানুষ, সেই জ্যান্ত মানুষও যেন পরোক্ষভাবে সেই মৃত্যুরূপী আগুনের রূপী দুর্ভিক্ষে নিজেদেরকেও যেন মন্বন্তরের চিতায় তুলে দিতে চাইছে। এখানে একটা স্পষ্টতই আমরা লক্ষ্য করি। আমি গত ক্লাসে সেটা বলেছিলাম যে আমরা দুজন মধ্যবিত্ত শিক্ষিত ব্যক্তিকে গল্পের মধ্যে আনতে দেখেছি। গল্পকার সেই দুজন শিক্ষিত ব্যক্তির ধারণাকে ব্যক্ত করেছেন মধ্যবিত্ত মানসিকতায়। নিখিলের বক্তব্য যুক্তিযুক্ত, সেটা অস্বীকার করা যায় না, কিন্তু সেই বক্তব্য বাস্তবের ভূমির উপর দাঁড়িয়ে যতটা, তার থেকে বেশি কল্পনাবিলাসী, তত্ত্বজ্ঞান পুঁথিবিদ্যার এক চর্বিত চর্বণ মাত্র। এই সমস্ত কথা বলে একটা তত্ত্ব, একটা ভাবনাকে প্রশ্রয় দেওয়া যায় ঠিকই, কিন্তু বাস্তব জীবনের অসহায়তার থেকে মানুষকে মুক্তি দেওয়ার প্রচেষ্টা করা যায় না। অর্থাৎ মধ্যবিত্ত এই যে পলায়নবাদী মানসিকতা, সেই পলায়নবাদী মানসিকতার স্পষ্ট ছাপ আমরা নিখিলের মধ্যে দেখতে পাই। অর্থাৎ যে কারণে দুঃখী, অন্নহীন মানুষের জীবন জ্বালা যন্ত্রণায় তাকে আমরা এগিয়ে আসতে দেখি না। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই নিখিলকে একটা খুব চিন্তার ঘূর্ণিপাকের মধ্যে রাখে, তার চিত্তকে বিক্ষুব্ধ করে, যে কারণে তার মন বিক্ষুব্ধ হয়ে ওঠে। লেখক স্পষ্টতই বলেছেন, বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে
গড়টা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। আমরা যদি এখানে একটি জিনিস দেখি, অর্থাৎ নিখিল এই কঠিন পরিস্থিতিতে তত্ত্বজ্ঞান তার চিন্তা ভাবনাকে বিক্ষুব্ধ করেছে ঠিকই, কিন্তু সেটাকে এড়ানোর জন্য খবরের কাগজে সে মনোনিবেশ করে। অর্থাৎ দুঃখ জ্বালা যন্ত্রণার এই ভাবনা থেকে নিজেকে সুকৌশলে এড়িয়ে খবরের কাগজের জগতে সে মগ্ন হয়। অবশ্যই এখানে খবরের কাগজের যে বক্তব্য, এটা আমাদের জানা দরকার আছে। বিষয়টা কি, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। যেখানে মানুষ ক্ষুধার জ্বালায় অন্নহীনের জন্য না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে, অর্থাৎ মানুষকে খাদ্য যোগান দেওয়ার প্রক্রিয়ায় ভাবনাটাও কিন্তু নেই। সেই সংবাদপত্র একটা বুদ্ধিজীবী শ্রেণীর প্রতীক হিসাবে এখানে উঠে এসেছে। অর্থাৎ যারা বেঁচে আছে তাদেরকে বাঁচানোর পদ্ধতি নেই, বরং একটা তাত্ত্বিকগতভাবে কীভাবে মৃতদেহকে সৎকার করা হয়নি, তাতে কি স্বর্গবাস হতো কি নরকবাস হতো, সেই চিন্তায় পাঠক চিত্তকেও কিন্তু দুঃখ, দারিদ্র, জ্বালা, অনাহারের মৃত্যুর দিক থেকে সুকৌশলে মোড় ঘুরতে চাইছেন অন্য ভাবনায়। আমরা তারপরে আসব, সুন্দর একটি জায়গা আছে আমাদের। কদিন পরে মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। এইখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আমরা পাবো, যেটা পাঞ্চিং লাইন। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। এইখানে দেখা যাবে যে দুজন মধ্যবিত্ত মানসিকতার মধ্যে কি দারুণ পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। যে নিখিল তার ব্যক্তি স্বার্থের কারণে সে যেখানে যেখানে টাকা সাহায্য করত সেখান থেকে 5 টাকা কমিয়ে রেখে নিজের এই দুর্ভিক্ষের বাজারে নিজের ভোগবাদী জীবনটাকে সঠিক পরিচালনা করার ব্যবস্থা করতে চেয়েছে। অপরদিকে আরেক মধ্যবিত্ত মানুষ মৃত্যুঞ্জয়, যে কিনা একেবারে বাস্তবের ভূমিতে এসে দাঁড়াতে চেয়েছে, সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছে, সে তার সমস্ত অর্থ দান করে দিতে চেয়েছে। অর্থাৎ দুটি ভিন্ন মেরুর মানসিকতাকে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে চেয়েছেন এখানে। আমি কেন, আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল, সমস্ত মাইনেটা। হ্যাঁ, তোর বাড়ির 9 জন লোক মাইনের টাকায় ঠিকমতো সংসার চলে না, প্রতি মাসে ধার করছিস। তা হোক, আমার কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোল মুখখানা তেমনি থমথম করছে, ভিতর থেকে পড়ছে সন্দেহ নেই। এখানে আমরা দেখব যে মৃত্যুঞ্জয় মধ্যে কিন্তু একেবারেই স্বার্থপরতা নেই। অর্থাৎ
সে নিজেকে বঞ্চিত করে সাধারণ মানুষের সহায়তায় আত্মমগ্ন হতে চেয়েছে, আর অপরদিকে নিখিল অন্যকে বঞ্চিত করে নিজের ভোগবাদী মানসিকতাকে প্রশ্রয় দিতে চেয়েছে। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এ অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। এই যে জায়গা, এটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে কখনো মেনে নেওয়া ঠিক হবে না যে মৃত্যুঞ্জয়ের তার স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ বা দায়িত্ব নেই, বরং একরাশ অভিমান ভরে এ কথাগুলো বলছে। অর্থাৎ সে চায় তার স্ত্রী ভালো থাক, সুস্থ থাক, এবং তার স্ত্রী সতেজ থাক, এবং তার সুস্থ জীবন সে কামনা করে। কিন্তু তার কথা না শোনাতে তার একটা রাগ, একটা দুঃখ এখানে প্রকাশ পেয়েছে। আমরা পরে আসব। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কথায় সে বলতে পারল না, গলায় আটকে গেল। তাহলে কেন গলায় আটকে গেল? অর্থাৎ মৃত্যুঞ্জয়ের এই চিন্তা ভাবনার প্রতি একটা শ্রদ্ধা বোধ কিন্তু কাজ করছে। শ্রদ্ধাবোধ কেন কাজ করছে? সে যেটা পারে না, মৃত্যুঞ্জয় কিন্তু নিজেকে বিলিয়ে দিয়েও মানুষের স্বার্থে নিজেকে সঁপে দিতে পারে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে যুক্তির কথা, কিন্তু সেটা একেবারে পুঁথিগত বিদ্যার বা বুদ্ধির কথা। যে একটা নির্দিষ্ট খাদ্য আছে, সেই খাদ্য একটা নির্দিষ্ট মানুষই খেয়ে বেঁচে থাকতে পারে। এ যদি খায় তাহলে বি খাদ্য পাবে না, বি যদি পায় তাহলে এ খাদ্য পাবে না। তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে যারা চোখের সামনে খেতে পাচ্ছে তারাই বেঁচে থাকবে, যারা খেতে পাচ্ছে না তাদের মৃত্যু হবে। এটা একটা স্বাভাবিক নিয়ম, এটাকে মেনে নিতে হবে। অর্থাৎ আমি চোখের সামনে যাকে খাওয়াতে পারছি সে বেঁচে থাকবে, কিন্তু চোখের সামনে থেকে অনেক অনেক দূরে যারা খেতে পাচ্ছে না তারা স্বাভাবিকভাবে মৃত্যুমুখে ঢলে পড়বে। অর্থাৎ মৃত্যুর পরিমাণ একই রকম হবে। কিন্তু এই সান্ত্বনা বাক্য, এই আপ্তবাক্য নিখিল কিন্তু একটা ভালোবাসা, একটা শ্রদ্ধার কারণে মৃত্যুঞ্জয়কে বোঝাতে পারে না, তার গলায় আটকে যায়। অর্থাৎ আমরা দুটো চরিত্রের জন্য আলোচনা যদি করি, তবে আলোচনায় ধারণার পার্থক্য, নিজ স্বার্থবোধ এবং পরার্থপরায়ণতা, এই দুটি বোধটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। এর পরবর্তী অংশে আমরা স্পষ্টতই দেখতে পাব নিখিলের পলায়নবাদী মধ্যবিত্ত মানসিকতা থেকে আত্মপক্ষকে সমর্থনের যুক্তি, এবং তিনি যে নিজেকে সমর্থন করছেন এবং তিনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তিকে একেবারে সরাসরি উড়িয়ে দেওয়ারও কোনো উপায় নেই। একটা সুনির্দিষ্ট যুক্তি সম্পূর্ণ বুদ্ধিজীবী মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের চিন্তাভাবনার যেন সার্থক প্রতিফলন আমরা দেখতে পাবো নিখিলের মধ্যে। তিনি কি বলছেন? সে শুধু বলল, ভুরিভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো।
নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। এই যে জায়গা, এই জায়গাটা কিন্তু একটা যুক্তি দিয়েছেন নিখিল। কি যুক্তি? প্রথম কথা তিনি বলছেন, আমি যতটা সম্ভব ভুরিভোজ খাচ্ছি না। কেন খাচ্ছি না? আমারও দরদ আছে, দুর্ভিক্ষ পীড়িত মানুষকে সাহায্য করার জন্য আমারও কর্তব্যবোধ আছে। কিন্তু বেঁচে থাকতে গেলে যতটুকু খাওয়ার প্রয়োজন সেই খাদ্যকে কিন্তু আমি সংগ্রহ করবই। এবং তাতে যদি দেখা যায় যে কাউকে না খেতে দিয়ে আমার বেঁচে থাকার জন্য আমি সেই খাদ্য সংগ্রহ করব, তাহলে আমি করবই। সেটা কোনো নীতি নয়, কোনো আদর্শ নয়। বলছে অন্যকে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারাটা বড় পাপ। অর্থাৎ আত্মসন্তুষ্টির জায়গায় সে কিন্তু নিজেকে রাখতে চেয়েছে। অর্থাৎ আমি ভুরিভোজ খাবো না, কিন্তু আমি নিজেকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা আমাকে করতেই হবে। এই ভাবনা থেকে কিন্তু স্পষ্ট নিখিল এ কথা বলতে চেয়েছেন। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে মৃত্যুঞ্জয় যে কথাটি বলে, গুরুত্বপূর্ণ কথা, ওটা পাশবিক স্বার্থপরতা। কোনটা স্বার্থপরতা? যে সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। এর উত্তরে বলছে, অর্থাৎ এক ভীষণ স্বার্থপরতা এটা। কেন স্বার্থপরতা? এটা চেতনা নয়। অর্থাৎ নিজের অধিকার, নিজের স্বার্থকে আগে সুরক্ষিত করা এবং অন্যের স্বার্থকে না দেখা, এই বোধ কিন্তু মৃত্যুঞ্জয় মেনে নিতে পারেনি। আসলে এই বোধের মধ্যে একটা মার্ক্সীয় ভাবনা, একটা সমাজতান্ত্রিক ভাবনা, অর্থাৎ সমাজের সবাই সমানভাবে থাকবে, শুধু নিজেরটা হয়ে গেলে অন্যের কিছু না হলে সে কেমন আছে, কি করছে, এই ভাবনায় যদি না থাকে তাহলে আমাদের মানসিকতার অধঃপতন ঘটে। সমাজতান্ত্রিক মানসিকতা তা বলে না। কি বলে? যে আমি যেমন থাকবো অন্যেরও তেমন থাকবে, অর্থাৎ অন্যেরা না খেতে পেলে আমিও খেতে পাবো না। এই মানসিকতার কথা বলা হয়েছে, যেটা কিনা মার্ক্সবাদীরা সেই মানসিকতাকে পছন্দ করে। আর সেই মানসিকতার সঙ্গে নয় বলে নিজের ভোগবাদী মানসিকতাকে একেবারে পাশবিক স্বার্থপরতার সঙ্গে মৃত্যুঞ্জয়ের তুলনা করছেন। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, 1 কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। দারুণ কথা এখানে বলা হয়েছে। এখানে তিনি কি বলছেন? যে এই মানুষেরা, অর্থাৎ যারা দুর্ভিক্ষ পীড়িত মানুষ, অসহায় মানুষ, যারা একদিন উৎপাদন কার্যের সঙ্গে যুক্ত ছিল, তাদের উৎপাদিত খাদ্যশস্যকে গুদামজাত করা হয়েছে, কালোবাজারি করা হয়েছে। ওই মানুষগুলো যদি নিজের স্বার্থ বুঝতো, অর্থাৎ নিজের স্বার্থ রক্ষা করার জন্য অন্ন সংগ্রহ করত, তাহলে কিন্তু এইভাবে কালোবাজারির লোকেরা খাদ্যকে মজুত করে রাখতে পারতো না। আর যেখানে বাংলায় খাদ্য নেই তা তো নয়, সেই খাদ্যগুলো যেখানে মজুত আছে, সেই কাছেই থাক বা দূরেই থাক বা 1000 মাইল দূরে থাক, এই মানুষদের যদি অধিকার বোধ থাকতো তাহলে কি প্রতিবাদের সুরে সেগুলোকে ছিনিয়ে নিয়ে আসতে পারতো। সে যত দূরেই থাকুক, যত সুরক্ষিত থাকুক, 31টা তালা ভেঙেও তারা সেগুলোকে তুলে নিয়ে আসতে পারতো। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের নানা গল্পে এই ভাবনাটা কিন্তু আমরা লক্ষ্য করি, যে সেখানে মানুষদের তার অধিকার বোধ, তাদের নেতৃত্ব বোধ, সে কী করে মজুতদারদের গুদাম ভেঙেও খাদ্যকে সংগ্রহ করার চেষ্টা করে। তাহলে সেই ভাবনাও এখানে একটু প্রতিফলিত করার চেষ্টা করা হয়েছে, তবে সেটা নিখিলের মুখ দিয়েই করা হয়েছে।
তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, বলে উঠল মৃত্যুঞ্জয়। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, এক এক সময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনে রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইনে দিয়ে বসে, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বের করে অন্নপাত্রীর ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে একই কথা বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব উলট পালট হয়ে গেল তারা জানেনি, বুঝেনি, কিন্তু মেনে নিয়েছে। এই যে জায়গা, এই জায়গাটায় আমরা মৃত্যুঞ্জয়ের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি। একজন সচেতন নাগরিক হিসাবে মৃত্যুঞ্জয়কে অবতীর্ণ হতে দেখি। কি, সে বুর্জুয়া ব্যবস্থাকে ভেঙে বেরিয়ে আসে। বুর্জুয়া ব্যবস্থা বলতে আমি অফিস এবং তার ঔপনিবেশিক সত্তা এবং তার মানুষকে শোষণ করার জায়গাটাকে, উৎপাদনহীন ক্ষেত্রকে বোঝাতে চাইছি। সেখান থেকে বেরিয়ে এসে কোথায় যাচ্ছে? একেবারেই কিন্তু সাধারণ মানুষের কাছে, দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে যায়। যে কারণে সে বাড়িতে যায় না, এই সমস্ত জায়গায় সে ঘুরে বেড়ায়। আর কি করে? ফুটপাতে, গাছের তলায়, রোয়াকে যে সমস্ত মানুষগুলো হামাগুড়িতে বসে থাকে, ক্লান্ত, শীর্ণ জীর্ণ, অসহায়, না খেতে পাওয়া মানুষ, তাদের সঙ্গে সে কথা বলার চেষ্টা করে। অর্থাৎ তাদের সহমর্মী হওয়ার কথা ব্যক্ত করে, তাদের সাথে এবং তাদের পাশে থাকার একটা প্রয়াস করে, এবং তাদের সঙ্গে আলোচনা করায় সমস্ত সর্বহারা দুর্ভিক্ষ পীড়িত মানুষদের এক সুর, এক কথা, এবং কথা বলার ধরনও এক, এবং তাদের যে দুর্ভাগ্য পীড়িত মর্ম ব্যথা, তাদের যে অতীত ইতিহাস, স্বপ্নভঙ্গের সেই বেদনা, একইভাবে কিন্তু বারবার তার কানে আসে এবং তার চিন্তা চেতনায় সমস্ত কিছু ওলট পালট করে দেয়। আমরা পরের অংশে আসবো। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে। বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথা আগন্তুক মানুষের কোনো জঞ্জাল থেকে তাকে তারা খুঁজে বের করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। অর্থাৎ যে বোধ সৃষ্টি হয়েছে মৃত্যুঞ্জয়ের, সেই বোধ থেকে কিন্তু তার সেই স্বাভাবিক মধ্যবিত্ত শ্রেণীর মানসিকতা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। এবং বেরিয়ে আসতে চাওয়ার এই বিষয়টা কিন্তু লেখক সরাসরি ব্যক্ত করেননি, অপর এক মধ্যবিত্তীয় শ্রেণীর প্রতিনিধি নিখিলের চোখে সেটি প্রকাশ করতে চেয়েছেন। কী গল্পে নিখিলের প্রতিক্রিয়া, সেই ভাবনাটা আমরা দেখব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি?
লেখক যেটা বলতে চাইছেন যে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। সেখানে কেন শোচনীয়? যে যে রোগ জর্জর টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী সে বিছানা নিয়েছে। মৃত্যুঞ্জয়ের স্ত্রী তার কি, সে কিন্তু একটাই কথা, তার স্বামীকে সে কিন্তু চায়, স্বামীর সুখ স্বাচ্ছন্দ্য সে চায়। সে কারণে বাড়ির সবাইকে পাঠায় যে যদি যদি তার স্বামীকে ফিরিয়ে আনা যায়। কিন্তু সবাই ব্যর্থ মনোরথে ফিরিয়ে আসে এবং দুঃখের কথা জানায়। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। অর্থাৎ নিখিলও কিন্তু চায় টুনুর মা সুস্থ হোক এবং মৃত্যুঞ্জয় তার চিন্তা ভাবনায় একটা সুস্থ সাংসারিক জীবন প্রতিপালন করুন। আমরা একেবারে গল্পের শেষে চলে এসেছি, যেখানে টুনুর মার সঙ্গে নিখিলের কথোপকথনের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা আমরা পাব। টুনুর মা বলে, উঠতে পারলে আমিই তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন? নিশ্চয়ই। ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এই যে জায়গায় লেখক আনতে চেয়েছেন যে একজন আদর্শবাদী সমাজবাদী চিন্তা চেতনার সহচরী হিসাবে তার স্ত্রীও তাকে সহযোগী করবেন এবং যোগ্য সঙ্গত দেবেন, এ কথাও যেন তার মধ্য দিয়ে প্রকাশ হয়। অর্থাৎ তার স্বামী আজকে যে অসহায় মানুষের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অনুধাবন করার চেষ্টা করছে, এই একই বোধ একই চেতনায় কিন্তু তার স্ত্রীও অর্থাৎ টুনুর মাও তার স্বামীকে যোগ্য সাহায্য করতে চায়। যে কারণেই কিন্তু সে ফুটপাতের মানুষদের বেদনার কথা নিজের অন্তরে উপলব্ধি করেন এবং তার পথও প্রস্তুত করে রেখেছেন মৃত্যুঞ্জয়। কেননা এই অসহায় মানুষদের দুঃখ জর্জর জীবনকে একেবারে চাক্ষুষ দেখার জন্য তার স্ত্রীকেও নিয়ে ঘুরিয়ে বেড়িয়েছেন ওই অনাহার ক্লিষ্ট মানুষদের আশেপাশে। অর্থাৎ একটা যোগ্য সাথী, যোগ্য সহযোগী হয়ে ওঠার বাসনা করে মৃত্যুঞ্জয়ের স্ত্রী। কিন্তু সে আজ রোগ জর্জর বলে, বিছানা শয্যায় বলে তার স্বামীর সঙ্গে বেরোতে পারেনি। এখানে কিন্তু তার কোনো সন্তান বাৎসল্যতা নয়, সন্তানের প্রীতি নয়, সমস্ত বিশ্ব সংসার জুড়ে যেন এক উঠোন, এক ভাবনা। সে তাই তার সন্তান অপেক্ষা সাধারণ মানুষের গুরুত্ব কোনো অংশে কিন্তু কম নয়। কমপক্ষে মৃত্যুঞ্জয়ের কাছে যেমন, তেমনি মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মার কাছেও তেমন। এইখানে মৃত্যুঞ্জয়কে টুনুর মা কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছে, ধারণা জন্মেছে সাধারণ মানুষকে কিছু করার এক বিশাল প্রয়োজনের কথা। অনেকক্ষণ চুপ করে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে যথাসর্বস্ব দান করলেও কিছু ভালোই করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। এই যে জায়গাটা কি? একটা সময় তার সর্বস্ব দান করে মৃত্যুঞ্জয় ভেবেছিল দুর্ভিক্ষ পীড়িত মানুষদেরকে
এই অসহায় জীবনের জ্বালা যন্ত্রণা থেকে তুলে আনবেন, অনাহার ক্লিষ্ট মানুষদের মুখে খাদ্য তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। গল্পের প্রথমের দিকে সেই চিন্তা ভাবনাই মৃত্যুঞ্জয়ের মধ্যে ছিল, যে আমি নিজে ভুরিভোজ খাচ্ছি আর অসহায় মানুষরা খেতে পাচ্ছে না। এই বেদনা থেকে তার জাগ্রত হয়েছিল এক চিন্তনবোধ। কিন্তু সেই চিন্তনবোধ যখন বাস্তবের ভূমিতে দেখল, তখন তিনি দেখলেন কি, এই যে অসহায় দারিদ্রতার এত ভিড়, যেন সমস্ত কিছু দান করেও একা মৃত্যুঞ্জয় কিছু করতে পারবে না। সেই একা মৃত্যুঞ্জয় যে কিছু করতে পারবে না, সেই বেদনা বোধ থেকে কিন্তু মৃত্যুঞ্জয় একটা হা হুতাশ বোধ জন্মায়, এবং সেই বোধের জন্য কিন্তু সে নিজেকে আরও আরও বেদনাহত করে ফেলে। গল্পের এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে নিখিল ঘন্টার পর ঘন্টা মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, তাকে বোঝার চেষ্টা করে, এবং সে এইটুকু বুঝল, নিখিল নিজের আগেকার যুক্তিতর্কগুলো একেবারে খণ্ড খণ্ড হয়ে যায়। সেই বেদনার কাছে, মৃত্যুঞ্জয়ের বাস্তব উপলব্ধির কাছে কোনো তত্ত্ব কথা, কোনো দর্শন আর গুরুত্ব পায় না। বাস্তবের কঠোর মাটিতে মানুষের অসহায়তা, মানুষের মৃত্যু, অনাহারে মৃত্যু, এটাই মুখ্য হয়ে ওঠে। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। অফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তি তর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, আর তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাঁচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। একেবারে গল্পের শেষে আমরা দেখলাম, তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে অদৃশ্যমান হয়ে ওঠে। দাঁড়িতে মুখ ঢেকে যায়। ছোট্ট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। এইখানে গল্প শেষ হয়। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর মানসিকতা চাকচিক্য থেকে লেখক মৃত্যুঞ্জয়কে একেবারে সমব্যথী করে দুর্ভিক্ষ পীড়িত মানুষের একই আসনে বসালেন। অর্থাৎ সমাজবোধের দিক থেকে, ভাবনার দিক থেকে মৃত্যুঞ্জয়ের এই যে ত্যাগ তিতিক্ষা, সকলের সঙ্গে সমান সহাবস্থান, এটাই হচ্ছে মার্ক্সীয় ভাবনার একটা জায়গা। যে মার্ক্সীয় ভাবনার কারণে সেই মৃত্যুঞ্জয় একেবারেই মানুষের মতো হয়ে যায়। তার পরনের সমস্ত উচ্চ মানসিকতা দূর হয়ে যায়, সর্বহারার প্রতিনিধি হয়ে ওঠে, শেষ পর্যন্ত মধ্যবিত্ত মানসিকতাকে দূরে ফেলে। অর্থাৎ এই যে জায়গায় দুর্ভিক্ষ পীড়িত, অর্থাৎ মন্বন্তরের সেই সময়ে মৃত্যুঞ্জয়কে তিনি আনলেন মন্বন্তর পীড়িত মানুষের প্রতিনিধি করে। এইখানে একটা কথা খুব সহজে আমরা বলতে পারি যুক্তি তর্কের দিকে, যে মৃত্যুঞ্জয়ের একসময় মনে হয়েছিল কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কেন কেন এমন? এটা শুধু মৃত্যুঞ্জয়ের কথা নয়, এই প্রশ্নটা কিন্তু সমস্ত মানুষের, সমস্ত চেতনার মানুষের। অর্থাৎ যে মানুষেরা কালোবাজারি করে তার অর্থ সম্পদকে বৃদ্ধি করে গুদামজাত করেছে খাদ্যশস্য, আর সেই খাদ্যশস্যের অভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তার প্রতিবাদে প্রশাসন যদি কিছু না করে, সেই সমস্ত সাধারণ মানুষেরা কেন সেই সমস্ত
মজুদ বা গুদামকে ভেঙে চুরে সমস্ত খাদ্যশস্যকে কেড়ে নিতে পারতো না? প্রশ্নটা এখানেই বারবার ঘুরে ফিরে আসে। আসলে দুর্ভিক্ষ পীড়িত মানুষ যখন অসহায়ভাবে, নিরন্নভাবে না খেতে পেয়ে শ্রান্ত ক্লান্ত হয়ে যায়, মানুষ তখন অসহায় হয়ে পড়ে। সেই অসহায় মানুষের যেমন কোনো কাজ করার শক্তি থাকে না, তেমনি তার চিন্তা শক্তিও থাকে না। প্রতিরোধের আগুনে উজ্জ্বল হয়ে ওঠার মানসিকতাও তাদের মধ্যে লোপ পায়। যখন তার ক্ষুধার অন্ন সামান্য পায়, তখন হয়তো সামান্য প্রতিরোধের কথা চিন্তা ওঠে। আবার না খেতে পেয়ে সেই সমস্ত দুর্ভিক্ষ পীড়িত মানুষরা যেন অসহায় হয়ে ওঠে। এমনকি একই গড্ডালিকা প্রবাহে শুধুমাত্র বেঁচে থাকার ন্যূনতম ইচ্ছাকে নিয়ে অসহায়ভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এবং নিরন্নভাবে অনাহারে একদিন তার মৃত্যু হয়। এই জায়গাটাকে লেখক অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছেন। তবে সর্বোপরি আমি ছাত্রছাত্রীদের বলবো যে মধ্যবিত্ত মানসিকতার তুলনামূলক আলোচনায় মৃত্যুঞ্জয় এবং নিখিলের মধ্যে সেই তথাকথিত পার্থক্য দেখিয়ে আমরা দেখলাম যে সমাজতান্ত্রিক মানসিকতায় একজন মানুষ যদি সর্বস্ব ত্যাগ করে, সাধারণ মানুষ, অসহায় মানুষ, সর্বহারা মানুষের যদি সমব্যথী হয়, তবেই কিনা সমাজতান্ত্রিক বিপ্লব হওয়া সম্ভব। যে সমাজে কিনা সব মানুষ সমানভাবে সহাবস্থান করতে পারবে, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সমান সুযোগ সুবিধা পাবে। মার্ক্সীয় মানিক বন্দ্যোপাধ্যায়ের এক গভীর মননশীল দার্শনিক এই গল্প কে বাঁচায় কে বাঁচে। আশা করি সমস্ত ছাত্রছাত্রীরা ভালো করে বিষয়টি বুঝতে পেরেছ এবং পরবর্তীকালে আমরা এই বিষয়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব।